পুনর্জন্মের ঘটনা তো আপনারা মোটামুটি শুনেছেন, কিন্তু আজকে যে পুনর্জন্মের ঘটনাটা বলবো না, আপনারা শুনলে শিউরে উঠবেন। কারণ এই ঘটনার মধ্যে ভৌতিক ঘটনারও ছায়া আছে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আত্মা ও ঈশ্বরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ঘটনাটি। একটি মেয়ে, যার বয়স 25 বছর, তখন সে সদ্য তার বিএড কমপ্লিট করেছে এবং তার একটি ছেলের সাথে সম্পর্ক ছিল। মোটামুটি প্রায় 5-6 বছরের সম্পর্ক তাদের। ছেলেটির থেকে কিন্তু মেয়েটি 2 বছরের ছোট ছিল। তাদের ফেসবুকে আলাপ হয়, বাড়ি কিন্তু এই আশেপাশেই। ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি যেতে 20-25 মিনিট মতো সময় লাগে। তারপরে তারা একসাথে কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করেছে, কারণ শুধুমাত্র বিএড কমপ্লিট করে তো আর বসে থাকা যায় না, কারণ চাকরির হাল খুবই খারাপ। সে সরকারি চাকরির জন্য চেষ্টা করছিল। তার মধ্যে ছেলেটি চাকরি পেয়ে যায় এবং চাকরি সূত্রে তার পোস্টিং হয় শিলিগুড়িতে। এইবার আমি একটু মেয়েটার ঘটনা বলবো, কারণ আসল পুনর্জন্ম কিন্তু এই মেয়েটারই হয়েছে। মেয়েটা কিন্তু তার বাবা মায়ের একমাত্র সন্তান। যবে থেকে মেয়েটা কথা বলা শুরু করেছে, কিছু বুঝতে শিখেছে, তবে থেকেই কিন্তু মেয়েটা অন্যরকম একটু বিহেভ করত। বাবা মার প্রতি কিন্তু তার কোনো ভালোবাসা নেই। প্রত্যেকটা ছেলে মেয়ে দেখবেন, ভালো হোক বা খারাপ, তারা কিন্তু তাদের বাবা মাকে খুব ভালোবাসে, বিশেষ করে বিয়ের আগে পর্যন্ত, সেটা ছেলে হোক বা মেয়ে। এটা কিন্তু একদম সত্যি কথা। কিন্তু মেয়েটা কোনোদিনও তার বাবা মাকে খুব একটা ভালোবাসেনি। মেয়েটির বাড়ির ডাকনাম রূপা। আমি রূপা বলেই ডাকছি, কারণ কিছু কারণবশত মেয়েটির আসল নাম বলা যাবে না। রূপার বাবা মা না খুব কষ্ট পেত যখন দেখতো যে পাড়ার অন্যান্য ছেলে মেয়েরা তার মা বাবাকে কতটা ভালোবাসে, কিন্তু এই মেয়েটি তার বাবা মাকে একটুও ভালোবাসে না। কষ্ট কিন্তু অবশ্যই তাদের লাগে। যত সে বড় হয় তত তার মুখে একটা কথাই শোনা যায়, সে এখানকার মানুষ নয়, তার পাহাড়ে জন্ম, সে পাহাড়ি মানুষ, তার পাহাড়ে যেতে বড্ড ভালো লাগে। কিন্তু রূপার ফ্যামিলি খুবই গরিব ছিল তখন। এখন মোটামুটি অনেকটা ঠিক হয়ে গেছে, কারণ এই 25 বছর তো আর কম সময় নয়। তখন মেয়েটার বাবা কিন্তু ভ্যান চালাতো, ভ্যান চালিয়ে সংসার চালাতো। একটা ভ্যান চালিয়ে কত বা টাকা ইনকাম করা যায়, কিন্তু পরবর্তীকালে তিনি সেই ভ্যানটা বিক্রি করে যখন ইঞ্জিন ভ্যানের চল চলে আসে, তখন তিনি ইঞ্জিন ভ্যানই কিনে নেন। আর তারপরে তার মোটামুটি টাকা পয়সা একটু হয়, কারণ রূপার বাবা একটি বিল্ডার্সের সাথে যুক্ত হয়ে যায়। আসলে সেই বিল্ডার্সের ইট, বালি, সিমেন্ট সমস্ত কিছু রূপার বাবাই অন্যের বাড়িতে দিয়ে আসতো, সেখানে ভালোই টাকা ইনকাম করত। আর এই বিল্ডার্সে কাজ করে তারা কিন্তু পাকা বাড়িও পর্যন্ত করতে পেরেছে। কিন্তু আগে তো আর এরকম সামর্থ্য ছিল না। যখন মেয়েটা বলতো আমাকে পাহাড়ে ঘুরতে নিয়ে চলো, আমি পাহাড়ে যাব, আমার মনে হয় পাহাড় আমাকে টানছে। এবার ওরা সামান্য কোনোদিন সমুদ্রে পর্যন্ত কিন্তু যায়নি, আর সেখানে পাহাড়, কত টাকার দরকার, কি করে পাবে এতগুলো টাকা? ভ্যান চালিয়ে ঠিক মতো তাদের সংসারটাই চালানো হয় না। রূপার মায়ের কিন্তু কোনো কমপ্লিকেশন ছিল না, শুধুমাত্র মেয়েটাকে মানুষ করবে বলে রূপার বাবা মা কিন্তু আর কোনো সন্তান নেয়নি, কারণ তারা জানতো এই ভ্যান চালিয়ে আমরা একটা মেয়েকে ঠিক মতো মানুষ করতে পারছি না, পরবর্তীকালে আমরা অন্য সন্তান কি করে মানুষ করব। কিন্তু ওদের তখন কষ্ট লাগতো যখন তারা দেখতো যে তাদের মেয়ে রূপা তাদের একদমই ভালোবাসে না। রূপার ভিতরে কি চলতো এটা কিন্তু রূপা কখনো কাউকে বলে বোঝাতে পারতো না। রূপার মাসির মেয়ে কিন্তু আমাকে ঘটনাটা পাঠিয়েছে, অবশ্যই রূপার অনুমতি নিয়ে। রূপা যখন সমস্ত কিছু পুরোপুরি বুঝে গিয়েছিল, তখন রূপা বলতো যে ছোটবেলা থেকে এরকম ওর সমস্যা হতো। ও রেগুলার স্বপ্নে শুধু পাহাড় দেখতো। মানুষে তো স্বপ্ন দেখে, কত কিছুই তো স্বপ্নে দেখে তারা, কিন্তু রূপা প্রত্যেকটা দিন শুধু পাহাড় দেখতো। মাঝে মাঝে এটাও দেখতো যে সে পাহাড়ের রাস্তা দিয়ে স্কুলে যাচ্ছে, পাহাড়েই সমস্ত জীবনযাপন সে করছে। ছোটবেলা থেকে যেহেতু রূপা বাবা মাকে ভালোবাসতো না, তাই বড় হওয়ার পরেও কিন্তু রূপা আরো অনেকটা দূরে সরে গিয়েছিল তার বাবা মায়ের। সবাই শুধু রূপার বাবা মাকে একটা কথাই বলতো যে সত্যি বলতে তোমার মেয়ে রূপা তো খুব ভালো মেয়ে, শুধু একটাই জেদ করে পাহাড়ে যাবে, পাহাড় ওকে খুব টানে, ওর এখানে সমতলে থাকতে একদমই ভালো লাগে না।
আর ও রেগুলার স্বপ্ন দেখে যে পাহাড়ে বেড়াতে গেছে। এছাড়া তো ওর কোনো দোষ নেই। তাহলে মেয়েটা তোমাদের দেখতে পারে না কেন? এমনকি জানেন, এই যে রূপার মামাবাড়ি, ওর মামাবাড়ি কিন্তু পাশেই, সেখানেও ঠিকমতো যায় না। ওখানে নিয়ে গেলেও ওকে ওর দাদু দিদুন এত ভালোবাসতো, তবুও সেখানে যেতে চাইতো না। শুধুমাত্র এই সম্পর্ক ছিল যে আমাকে ঘটনাটা পাঠিয়েছে তার সাথে একটু ভালো মন্দ কথাবার্তা বলতো, আর তাকেই বলতো যে ওর এখানে থাকতে ভালো লাগে না, ওর এখানে কোনো মানুষকে না আপন বলে মনে হয় না, আর সব সময় ওর মাথায় যন্ত্রণা করে। সেটা কিন্তু খুব বেশি নয় যে সহ্য করতে পারবে না, মোটামুটি মাথা ব্যথা করতেই থাকে। মাথায় ব্যথা তখনই বেশি করে যখন একটু মাথায় প্রেসার দেয়, কারণ ওর না মনে হয় যে চোখ বুজলে অন্য কিছু দেখতে পায়। এই যে বাস্তব জীবনেও আছে না, সে বাস্তব জীবনকেও দেখতে পায় না, একটা আবছা স্মৃতিও দেখতে পায়, শুধুমাত্র স্বপ্নেই ও পুরো স্পষ্ট সমস্ত কিছু দেখতে পায়। তাই জানেন, রূপা সবসময় তার মাসির মেয়েকে একটা কথাই বলতো যে আমার মনে হয় আমি যেন 24 ঘন্টায় ঘুমিয়ে থাকি। আমি যদি ঘুমিয়ে থাকি না, তাহলেই মনে হয় আমি যেন আমার আসল জীবনে আছি। এই যে আমি জেগে উঠছি, স্কুলে যাচ্ছি, অনেক কিছু করছি, এটাই মনে হয় আমার কল্পনার জগৎ। আর আমার না খুব কষ্ট হয় জেগে থাকলে। আমি মাথায় প্রেসার দিই, কিছু মনে করার চেষ্টা করি, আমি বুঝতে পারি যে কিছু আমি হারিয়ে ফেলেছি, কিন্তু হয়তো এটা আমার এই জন্মের নয়, পূর্ব জন্মের। এই কথা কিন্তু শুধুমাত্র রূপা তার মাসির মেয়েকেই বলতো। আর তার মাসির মেয়ে গল্প শুনতে খুব ভালোবাসতো, সে কিন্তু এগুলোকে গল্প ছলেই নিত, ওর শুনতে ভালো লাগতো শুধু। কখনো কিন্তু এই কথাগুলো অন্য কাউকে আর বলতো না। বাকিরা সবাই শুধুমাত্র জানতো যে এই মেয়েটি পাহাড় ভালোবাসে, আর মেয়েটি খুব স্বার্থপর, শুধু নিজের দিকটাই ভাবে, আর পাহাড়ে বেড়াতে যেতে চায়, সেখানে এলাহিভাবে থাকতে চায়, আর কিছু না। তাই সে বাবা মাকে ভালোবাসে না। এদিকে দেখুন, প্রথমে বাবা মায়ের কষ্ট হলেও তারা না অভ্যস্ত হয়ে গেছে যে আমাদের মেয়ে আমাদের একটুও ভালোবাসে না। রূপা সাধারণ ছেলে মেয়েদের মতো হয়নি, অন্যরকম হয়েছে, কি বা করা যাবে। তাই তার বাবা মা কিন্তু এইভাবেই চলছে। রূপা কিন্তু বরাবরই ভালো পড়াশোনা করে, আর জানেন ওর মুখে একটাই কথা থাকে যে আমি তো ভালো পড়াশোনা করবই, আমার তো বাবার টাকা নেই, আমি ভালো পড়াশোনা করব, চাকরি পাবো, তারপরে আমি বিয়ে শাদী কিছুই করব না, আমি একেবারে পাহাড়ে শিফট হয়ে যাব, ওখানে ছোট একটা কটেজ কিনবো, ওখানে গিয়ে আমি থাকবো, আর কারোর সাথে কোনো সম্পর্ক আমি রাখবো না। ওর কিন্তু বরাবরই এই ইচ্ছা, এর জন্যই ও কিন্তু চাকরি পেতে চায়। আর তারপর তো পরিচয় হলো ওর কাছের মানুষের সাথে, তাকে সে ভালোবেসে ফেললো, অনেক বছরের সম্পর্ক হয়ে গেল, আর তারপর ছেলেটি চাকরি পেল। এইবার ছেলেটা চাকরি পাওয়ার পর না ওদের সাথে, মানে ছেলের বাড়ির সাথে এই মেয়ের বাড়ির খুব ভালো একটা পরিচয় হয়ে গেছে। এই বাড়ি থেকে ওই বাড়ি যাতায়াত সমস্ত কিছু হয়ে গেছে। ওরা ভেবেছে এই ছেলের বাড়ি থেকে আর মেয়ের বাড়ি থেকে 1 বছর পরে রূপা আর তার কাছের মানুষের বিয়ে দেবে। আর এতগুলো বছর পরে এই ছেলেটার সূত্র ধরেই কিন্তু রূপা তার মা বাবার সাথে একটু বেশি কথা বলে। আগে কিন্তু কোনো দিনও তেমন কথা বলতো না, খুব দরকার ছাড়া। কিন্তু ছেলেটাকে ভালোবাসার পর থেকে, ভালোবাসা বলাটা ভুল হবে, যবে থেকে আর কি জেনেছে বাড়িতে তো বলতে হবে একটা কথা, যবে থেকে বলেছে আর ওরা রাজিও হয়ে গেছে। কারণ ছেলে চাকরি করে, ভালো ছেলে, ভালো পরিবার, বিয়ে তো দিতেই হবে। আর যখন রাজি হয়ে গেছে তখন রূপা খুব খুশি হয়েছিল, তখন থেকে রূপা একটু কথা বলে। আর এই কারণেই কিন্তু রূপার বাড়ি থেকে না ছেলেটাকে খুব ভালোবাসে, যে ওই একটা মাত্রই ছেলে যে আমার মেয়েকে আমাদের কাছে একটু হলেও আনতে পেরেছে। তাই খুব ভরসা করে ছেলেটিকে আর ছেলের পরিবারকে। এর মধ্যে ছেলে তো শিলিগুড়ি চলে গেছে। তো একদিন ছেলেটা তার বাবা মাকে জানায় যে তোমরা একদিন আসো, এখানে শিলিগুড়িতে আসো, আমরা দার্জিলিংয়ে ঘুরতে যাব। পরবর্তীকালে হয়তো আমার এখানে থাকা হবেও না, কারণ ওখানে হয়তো 4-5 বছর থাকতে পারবে সে, আর তারপরে বিয়ের পরে যেতে পারবে কি পারবে না দার্জিলিংয়ে বাবা মাকে নিয়ে। তাই ছেলেটি এই কথা ওর মা বাবাকে বলেছিল, কিন্তু তখন ছেলেটির বাবা জানালো যে আমার তো অফিস আছে। ছেলেটির বাবা চাকরি করে, বলছে আমার তো অফিস আছে, আমি এখন কোনো মতেই যেতে পারবো না। একটা কাজ কর, তোর মা যাক, তোর পিসির মেয়ে আছে, ওরও তো একটু পাহাড় ঘুরতে ইচ্ছা করে, ও যাক। আর একটা কথা বলি কি, তুই রূপাকে সাথে করে নিয়ে যা, আমি ওর বাড়ির সাথে কথা বলছি, ওরা আমাদের খুব ভরসা করে, আশা করি কিছু বলবে না। আর কেন বলছি, ও তো খুব পাহাড় ভালোবাসে, সবসময় পাহাড় পাহাড় করে, প্রত্যেকদিন বলে নাকি স্বপ্ন দেখছে পাহাড়ের। এখন যদিও শুনতে পাই তুই ওর মাকে নিয়ে গেছিস, তুই তোর মাকে নিয়ে গেছিস, তোর পিসির মেয়েকে নিয়ে গেছিস, ও কিন্তু শুনে খুব কষ্ট পাবে। বলছে বাড়ি থেকে কি ছাড়বে? বলছে কেন ছাড়বে না, বলে তো দেখি।
কিন্তু যখন ছেলেটার বাবা রূপার বাবা মাকে জানিয়েছিল না, ওরা খুব খুশি হয়েছিল। ওরা ভেবেছিল কোনোদিনও তো মেয়েটাকে পাহাড়ে বেড়াতে নিয়ে যেতে পারেনি, কারণ যবে থেকে ও কথা বলা শিখেছে ও পাহাড় কিন্তু কোনোদিনও দেখেইনি। ওদের বাড়িতে টিভি এসেছে অনেক পরে, তাহলে পাহাড়ও দেখলো কোথায়? এটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, কিন্তু সবাই বলেছে, মানে উত্তর আছেই, যে অনেক বাড়িতে তো গেছে, সেখানে অনেক বাড়িতে না অনেক রকমের সিনারি আছে। ওই খুব সুন্দর সুন্দর আগে বড় সিনারি পাওয়া যেত না, পাহাড় পর্বত দিয়ে খুব সুন্দর লাগতো। তো হয়তো কোথাও রূপা দেখেছে, তাই ওর পাহাড় ভালো লাগে। তাই ওরা বলছে যে, মানে রূপার বাবা মা বলছে যে না না নিয়ে যান, আপনাদের আমরা ভরসা করি, কোনো সমস্যা নেই, যেহেতু ওর তো মা যাচ্ছে, ওর বোন যাচ্ছে, কিসের আর সমস্যা, ঠিক আছে ও যাক, কোনো ব্যাপার না। ওরা না রাজি হয়ে গিয়েছিল। ভালো কথা, রূপা তো ভীষণ খুশি। আর যবে থেকে ও শুনতে পেরেছে যে ও পাহাড়ে বেড়াতে যেতে পারবে, তবে থেকে না শুধুমাত্র স্বপ্ন নয়, ও জেগে জেগেও অনেক কিছু ভাবছে, অনেক কিছু অনুভব করতে পারছে। ওর মনে হচ্ছে ও কিন্তু ওই যে পাহাড়ে যাব, ছবি তুলবো, ফোন তো এখন ওর হাতে আছে। এখন তো আরো একটা অন্যরকম জামানা, যে না কোথাও ঘুরতে গেলে আমরা ফোনে ভিডিও বানাবো, ফটো তুলবো, স্ট্যাটাস দেব। ওর কিন্তু এইসব কিচ্ছু মনে হচ্ছে না। ওর শুধু মনে হচ্ছে ও যেন এই 25-26টা বছর পরে ওর নিজের বাড়িতে ফিরতে পারছে। এটা কেন হচ্ছে ও বুঝতে পারছে না। এবার এই মনের কথাগুলো কিন্তু ও কখনো তার কাছের মানুষকে পর্যন্ত বলেনি। শুধু বলে যে আমার পাহাড় ভালো লাগে, আমি পাহাড় নিয়ে স্বপ্ন দেখি, পাহাড়ের প্রতি আমার খুব টান, এইটুকুই কিন্তু ছেলেটা জানে। আর বাদ বাকি 80% জানে কিন্তু এই যে রূপার মাসির মেয়ে, তাকে ফোন করে সমস্ত ঘটনাও বলছে যে জানিস তো আমি তো পাহাড়ে ঘুরতে যাব, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে যে আমি এতগুলো বছর হয়তো কোনো আশ্রমে ছিলাম, অনাথ আশ্রমে ছিলাম। আমি মনে হয় আমি নিজের বাড়ি ফিরতে পারছি। মনে হয় না কোথাও চাকরি করতে গেলে বা কোথাও পড়াশোনা করতে গেলে যখন আমরা বাড়ি ফিরি আমাদের কতটা ভালো লাগে, মনে হয় যে কত বছর পরে, কতদিন পরে বাড়িতে ফিরছি। আমার এরকমই মনে হচ্ছে, কেন বলতে পারিস? তখন রূপার ওই মাসির মেয়ে বলছে, তুই পাহাড়কে অনেক ভালোবাসিস তো, প্রথমত রেগুলার স্বপ্ন দেখিস, আর তুই বলতিস না 24 ঘন্টা স্বপ্ন দেখলেও তোর ভালো লাগে, তুই ওই জগতেই চলে গেছিস রে। তোর মনে হয় যে ওখানেই তোর বাড়িঘর সমস্ত কিছু, এই কারণেই হয়তো তোর এরকম মনে হচ্ছে। আর জানিস তো তুই যতটা না খুশি, তার থেকে কিন্তু আমি আরো বেশি খুশি যে তুই এত বছর পরে পাহাড়ে ঘুরতে যেতে পারছিস। ফেব্রুয়ারির 7 তারিখে ওরা ওখানে গিয়েছিল। ট্রেনে যায়নি, কারণ ট্রেনে ওই সময় ওরা টিকিট কোনো মতেই পায়নি, কারণ এই প্ল্যানটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়েছিল। জানুয়ারি মাসে প্ল্যানটা হয়েছিল, আর ফেব্রুয়ারিতে ওরা ট্রেনের কোনো টিকিট পায়নি। অগত্যা ওদের যেতে হয়েছিল বাসে করে। বাসে আবার একটু এই রূপার সমস্যা হয়, কিন্তু সেই সময় ও এত এক্সাইটেড ছিল যে ওর যে মাথা ঘোরানো, গা গোলানো, এগুলো কিন্তু কিচ্ছু হচ্ছিল না। ও এতটাই এক্সাইটেড ছিল যে সমস্ত কিছু ও ভুলে গেছে। ওর শুধু মনে হচ্ছে কখন যেতে পারবে সেই জায়গায়। আর জানেন, একটা নির্দিষ্ট জায়গা শুধুমাত্র দেখতো স্বপ্নে, পাহাড় দেখতো, সমস্ত কিছু দেখতো, কিন্তু রেগুলার যখন স্বপ্ন দেখতো একটা জায়গা অনেক উঁচুর দিকে চলে গেছে। মানে পাহাড়ি অঞ্চল তো, মানে পাহাড়ি রাস্তা তো অনেক উঁচু, মানে অনেকটা ঢালু মতো, কিন্তু সেই জায়গাটা অনেকটাই উঁচু ছিল, মানে ঢালটা না পুরো সোজা টাইপের ছিল। ও স্বপ্নে ওই জায়গাটা দেখতে পেতই পেত। ভালো কথা, শিলিগুড়ি নামলো, ছেলেটা নিতে আসলো। সেই দিন কিন্তু ওরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে যায়নি, ওখান থেকে ওদের গাড়ি সমস্ত কিছু ঠিক করা ছিল। তো ছেলেটা কি করলো, ওদের যে মানে কোয়ার্টার আছে, কোয়ার্টারের মধ্যে কিন্তু গেস্ট হাউস থাকে, দুটো গেস্ট হাউস থাকে। তো সেখানে ওরা ওদের আত্মীয় স্বজনকে এনে রাখতে পারে, টাকা পয়সা পে করতে হয়। তো ওরকমই একটা রুমে, সেখানে হচ্ছে দুটো রুম, একটা বাথরুম আর একটু বারান্দা মতো সেরকম আছে আর কি গেস্ট হাউসে। তো সেখানে ওদের ওঠানো হয়, সেখানে ওরা 3 জন থাকে, মানে এই যে ওই দাদার পিসির মেয়ে এবং রূপা আর দাদার মা, এরা 3 জন সেখানে ছিল। ওরা রাত্রে খাবার দাবারও খেলো। পরের দিন সকালবেলা ওরা ওই 7:30-8টার দিকে বেরোবে। কিন্তু সেই দিন রাত্রেবেলায় রূপা একটা ভয়ানক স্বপ্ন দেখে। এর আগে তো শুধু ওই যে পাহাড় দেখতো বলেছিলাম, কিন্তু সেদিন স্বপ্নেও দেখে যে একটা অস্পষ্ট মুখ, বয়স হয়ে গেছে, দেখে ওরকম বোঝা যাচ্ছে 60-65 তো হবেই, কিন্তু সাধারণ বাঙালিদের মতো ওদের দেখতে নয়, একটু নেপালি টাইপের দেখতে। এবং সেই মানুষটি ওকে বলছে, এসেছিস এসেছিস, তুই কত বছর পরে এখানে এলি, আর কিছু দূরত্বের ব্যবধান, তুই আমার থেকে বেশি দূরে নেই, তুই এখানে আসতে পারবি।
সকালবেলা উঠে না ও ভাবছে যে এরকম স্বপ্ন আমি কেন দেখলাম, কে তিনি, আমাকে বলল কেন যে এসেছিস, আর মাত্র কিছু দূরত্বের ব্যবধান রয়েছে, তুই আসতে পারবি তোর জায়গায়, এরকম স্বপ্ন কেন দেখলাম। ও হ্যাঁ, আমি একটা কথা বলতে ভুলে গেছি আপনাদের, এই যে রূপা না, ওকে দেখতে অনেকটা নেপালিদের মতো। নেপালি বলতে পুরোপুরি নয়, মানে বোঝা যাবে না যে নেপালি, হালকা নেপালিদের মতো মুখের গঠন কিন্তু ওর। অনেকে ভাবে হতেও তো পারে, অনেকে তো এরকম থাকে যে আমি অতটা বললাম না, মানে বুঝতেই পারছেন যে ওরকম আর কি দেখতে অনেকটা। তো সেটা নিয়েও কেউ কিছু বলতো না যে হতেই পারে, কারণ এই বাঙালিদের মধ্যেও কিন্তু এরকম অনেকেই দেখতে আছে, সেটা নিয়েও কিন্তু কেউ কিছু ভাবতো না, কারণ এখন তো মিশ্র সংস্কৃতি হয়ে গেছে, তো সেই হিসাবে এটা স্বাভাবিকই, ওটাই ওরা ভাবতো। তো আমার কি কেন জানি না মনে হলো কথাটা বলা দরকার, তো সেই হিসাবে বললাম এখন আর কি কথাটা। যাই হোক, সকালে উঠে তো ওরকম ভাবছে, এদিকে ভাবছে ওর মাসির মেয়েকে আবার জানাবে, কারণ ওর যদি কোনো কিছু হয় না, ও সবসময় মাসির মেয়েকে ফোন করে জানাবে। কিন্তু সকালে রেডি হওয়া, ঘুম থেকে ওঠা, তারপরে আবার একটু চা বানিয়েছিল উঠে, মানে ফ্ল্যাক্সে করে নিয়ে গিয়েছিল চা আর কি, রূপা বানিয়েছিল, সেদ্ধ ভাত করেছিল, কারণ ভাতটা সকালবেলা খেয়ে দিয়ে তারপর ওরা বেরিয়েছে, অনেক কাজকর্ম ছিল, তো ওরা ও আর টাইম পায়নি ওর মাসির মেয়েকে ফোন করার। সকালে তো ওরকম গাড়ি চলে এসেছে, আর ওই যে বলেছিলাম যে রূপার একটু না ভমিটিং এর একটু মানে সমস্যা আছে, তো গাড়ির সামনের সিটেই ও বসেছিল। আর বাকি তিনজন মানে ওই দাদার মা এবং দাদার পিসির মেয়ে, ওই তিনজন কিন্তু পিছনের সিটে আর কি বসেছিল। কিন্তু যখন গাড়ি ছেড়েছে না, রূপার বুকটা একটু ধরাস করে উঠেছে, মনে হচ্ছে কত যুগ পরে ওর কাছের মানুষদের কাছে যেতে চলেছে, যেখানে সবাই ওর জন্য অপেক্ষা করে বসে রয়েছে। যখন ও প্রথম পাহাড় দেখলো, তখন কিন্তু একবারও ও চিৎকার করেনি, যেখানে পিছনে বসে ওর সম্পর্কে ননদ হবে সেরকম চিৎকার করছিল, যে স্বাভাবিক একটা চিৎকার বলতে গিয়ে এটা এক্সাইটমেন্ট, একটা আনন্দ হচ্ছিল যে ওয়াও পাহাড়, ছবি তুলছে, ভিডিও করছে। না, ও ভেবেছিল ভিডিও করবে, সামনে ফোন মানে ক্যামেরাটা অন করে রেখেছিল, কিন্তু সেই ক্যামেরাটা মানে ভিডিও অন করেনি, ওর অন করতে ইচ্ছে করেনি। ওর কিন্তু একবারও মনে হয়নি যে এই পাহাড় ও নতুন দেখছে। রূপার মনে হচ্ছে এখানেও বহু বছর থেকেছে, এখানে নয় মানে পাহাড়ের সঙ্গে ওর সম্পর্ক, এখানেও থেকেছে, এখানে বড় হয়েছে, স্কুল সমস্ত কিছু এখানেই ওর। ও পাহাড়কে দেখেই যাচ্ছে। এদিকে ওর শাশুড়ি মা না খুব ভালো, রূপার শাশুড়ি মা, সে বলছে যে কি ব্যাপার রূপা, সামনে বসেছো, ভিডিও করো, একটু ভালো করে ফটো তোলো, ভিডিও করো। কারোর কথা কিন্তু শুনতে ওর একদমই ইচ্ছা করছে না, কারোর কথা না, ও শুধু প্রাণ ভরে দেখছে। আবার রূপার যে কাছের মানুষ মানে ওই দাদা, সে কিন্তু অন্যরকম, সে আবার চাক্ষুষ সমস্ত কিছু দেখাকে পছন্দ করে, সেই যে ফটো তোলা ভিডিও করা একদমই পছন্দ করে না। তার কাছে ভালো লাগে যে তুমি শুধু চোখ দিয়ে দেখো। আচ্ছা একটা কথা বলো তো, মানে এরকম ভাবে বল, এক কথা বলো তো, যে তুমি যে আজকে ফটো ভিডিও তুলছো, তুমি বাড়িতে গিয়ে কয়বার সেই ফটো ভিডিও খুলে দেখবে না তো? চোখ দিয়ে ভালো করে দেখে যাও, তুমি দেখবে সেই স্মৃতি তোমার জীবনে সারা জীবন থেকে যাবে। আর এই যে রূপা তখন ভিডিও ফটো কিছু করছে না, সেটা দেখে কিন্তু তার কাছের মানুষ খুব খুশি হচ্ছিল। সে ভেবেছে রূপা তাহলে আমার কথা শুনেছে, আমার কথা ভেবেই ও চোখ দিয়ে সমস্ত কিছু অনুভব করার চেষ্টা করছে। স্মৃতির পাতায় সে এত সুন্দর অপূর্ব দৃশ্যকে গেঁথে রাখছে। এর মাঝখানে প্রায় অন্তত আধ ঘন্টা মতো হয়ে গেছে। তো পিছনে ওর যে ননদ বসেছিল সে একটু বলে ফেলেছে, মানে গায়ে ধাক্কা দিয়ে, যে কি ব্যাপার বৌদি, তুমি তো ফটো ভিডিও কিছুই করছো না, আমি সামনে যাই না গো, সামনে গেলে ভালো করে আমি সমস্ত কিছু ভিডিও করতে পারবো। তখন না রেগে গেছিল। রূপা এরকম কিন্তু মেয়ে নয়, খুব শান্তশিষ্ট মেয়ে সে। রূপা বলছে, কেন, কি সমস্যা হচ্ছে? তুমি তো ভিডিও তুলতেই পারছো, ভিডিও তো করতে পারছো, আমি দেখছি কি সমস্যা হচ্ছে, কতদিন পরে এখানে আসলাম। সেই সময় কথাটা ধরেছি আবার তার মানে উডবি হাজবেন্ড, সে বলছে কতদিন পরে আসলে, মানে তুমি এর আগে এসেছিলে? বলছে না না আমি আসিনি। বলছে ও তুমি ওই স্বপ্নে দেখতে সেই কথা বলছো? বলছে হ্যাঁ হ্যাঁ। তখন রূপা ভাবলাম এরকম কথা কেন বললাম, আমি কতদিন পরে আসলাম কথাটা কেন বললাম, আমি তো সত্যি কখনো আসিনি, কি জানি মুখ থেকে হয়তো বেরিয়ে গেছে কথাটা। এর মাঝখানে ওরা আই লাভ কার্শিয়াং বলে যে লেখাটা ওখানে দাঁড়িয়েছে, দাঁড়ানোর পরে বাদিকে একটু খাদ মতো আছে না, আবার রাস্তাও আছে, ওখান থেকে মানে যাওয়া যায় আর কি, ওটাও কিন্তু রাস্তা। তো ওইদিকে ওরা গেছে, এবার বলাটা ঠিক হবে কিনা, ঠিক আছে অসুবিধা নেই। তো ওরা কি করেছে, মানে এই যে রূপার শাশুড়ি মা, রূপা এবং রূপার ননদ না একটু বাথরুমে ওখানে গিয়েছিল, তো ভেবেছে যে এমনি তো বাথরুম আশেপাশে কোথাও নেই, তো পাশে আর তো বাদিকে আরো জঙ্গল মতো রয়েছে, তো ভেবেছে আর কি ওদিকে একটু যাবে, আর কারণ মেয়েদের তো এরকম একটু প্রবলেম আছে, আপনারা সবাই বুঝতে পারছেন।
তো ওখানে গেছে, ওখানে যাওয়ার পরে রূপার না মাথাটা কেমন করে ঘুরে গেছে। তো বলল মানে সবাই দেখতেও পেয়েছে যে মাথাটা কেমন করে ঘুরে একটু হালকা মতো পড়ে গেল মানে পাটা সরে গেছে। বলছে কি ব্যাপার, কোনো সমস্যা হচ্ছে? রূপার ননদ বলছে না, আমার যেন মাথাটা না ঘুরছে, কেমন যেন লাগছে, মনে হচ্ছে আমি সব চিনি, আমার যেন অন্যরকম লাগছে গো, বিশ্বাস করো। মানে সমস্ত কিছু আমার সামনে আসার চেষ্টা করছে, কিন্তু আবছা, স্মৃতিটা খুব আবছা। আমি তো এখানে আগে এসেছি, আমার কেন এরকম মনে হচ্ছে যে আমি এখানে আগে এসেছি? আমি এখানে বহুবার এসেছি, কতবার এখান থেকে আমি চলাফেরা করেছি। তখন তার ননদ বলল, না না, ওরকম মনে হয়, দেখবে অনেকে এরকম ডিজিজ আছে যে কোথাও তুমি গেছো তো তোমার মনে হবে তুমি এখানে আগে এসেছো, বা এই ঘটনা তোমার একটু আগেই ঘটে গেছে, এরকম কিন্তু অনেকের হয়, তোমার হয়তো এটাই হচ্ছে। আর এত সময় তো জার্নি করে আসলাম, তাই হয়তো মাথাটা ঘুরছে। এইবার তখন ওই যে রূপার যে উঠবি সে বলছে যে আসো একটু ফটো তুলে দিয়ে এই জায়গাটা, একটা ফটো তো তুললে না। রূপা বলছে না, আমার ফটো তুলতে ইচ্ছা করছে না। কি ফটো তুলবো, সবই তো দেখা, সবই তো জানা। রূপার এই যে আজব আজব কথা না সহ্য করতে পারছে না। বলছে বুঝতে পারছি তুমি চোখ দিয়ে সমস্ত কিছু দেখছো, তুমি এত সুন্দর অপূর্ব দৃশ্যকে তোমার স্মৃতির খাতায় তুমি বেঁধে চলেছো, কিন্তু একটা দুটো ফটো তো তুলতে হবে, কারণ তুমি তো বরাবরই একটু ফটো তুলতে পছন্দ করো। আর এখানে আসার পরে একটা ভিডিও করলে না, একটা ফটো তুললে না, কি ব্যাপার? দাঁড়াও ফটো তুলে দিই। তো সেই সময় না রূপা অনিচ্ছা সত্ত্বেও দাঁড়িয়েছিল, ফটো তুলেছে। তোলার পরে আবার গাড়িতে উঠেছে। এখন ওই যে রূপার ননদ বলেছিল না যে আমি সামনে বসবো, রূপার না পরে মনে পড়েছে যে কেন এরকম আমি জিনিসটা করলাম, আমার ঠিক হয়নি, ওভাবে রুডলি বিহেভ করা একদমই ঠিক হয়নি। যখন গাড়িতে আবার উঠবে তখন রূপা বলেছিল ঠিক আছে তুমি সামনে বসো, আমি পিছনে বসছি। ও আবার পিছনে বসেছিল। এইভাবে ঘুরতে ঘুরতে ওরা আবার হনুমান মন্দির যেখানে রয়েছে, হনুমান মূর্তি যেখানে রয়েছে সেখানে যায়। সেখানে গিয়েও ওর সেম জিনিসটা মনে হয় যে এগুলোর দেখা, তবুও কিন্তু কাউকে কিছু বলেনি, যে বললেও কেউ বিশ্বাস করবে কি না করবে। কিন্তু ওর না মাথায় যন্ত্রণা করছে। ওই যে বলেছিলাম না, ও যদি মাথায় এরকম প্রেশার দেয় না, ওর না মাথায় খুব যন্ত্রণা করে। ওর যে প্রেশার দিয়েছিল ওখানে দাঁড়ানোর পরে, এখন খুব মাথায় যন্ত্রণা করছে। তার মাঝখানে না হনুমান যে মূর্তি রয়েছে, হনুমানজির মূর্তি, সেখান থেকে যখন ওরা গাড়িতে ওঠে তারপরে কিন্তু ও একটু চোখ বুজেছিল, খুব ঘুম আসছিল। তো সেই ঘুমের মধ্যেই ও একটু স্বপ্ন দেখে। স্বপ্ন, ও বললো যে জানো তো আমি স্বপ্ন বলবো না, আমার পুরো মনে হলো যে বাস্তব। বারবার করে কেউ আমাকে বলছে যে তুই এখানে এসেছিস, তুই আমাদের বাড়িতে আসবি না, তোর বাড়িতে তুই আসবি না, তুই কত বছর পরে এখানে এলি, আয় না বাড়িতে ঘুরে যা। ওর ঘুমটা ভেঙে গেছে, কিন্তু না, ও এই কথা না তারপরেও কাউকে বলতে পারেনি। ও কাকে বোঝাবে যে এখানে আসার পর ওর খুব কষ্ট হচ্ছে, ওর মনে হচ্ছে ওর কোনো আপন কেউ ওর কাছ থেকে সরে যাচ্ছে, ও তাকে দেখতে পারছে না। ও জানে যে সে এখানে আছে, কিন্তু সে কোথায় আছে, কিভাবে তার কাছে পৌঁছবে, ও কিচ্ছু জানে না। আর এই কথা সে কাউকে বলতেও পারছে না। এর মাঝখানে ডাউহিল বলে জায়গাটা রয়েছে, যেখানে গির্জা রয়েছে, স্কুল কলেজ কিন্তু সবই ওখানে রয়েছে। তো যখন ওখান থেকে মানে পাশে তো রাস্তা, যখন যায় ডান দিকে হয়তো রাস্তাটা, তো ওইদিকে না ওর চোখটা যায়। ও তো বসে রয়েছে বাঁদিকে, এই পাশে রয়েছে মানে জানলার পাশে, ওর চোখটা ওদিকে সরে যায়। সেই সময়ও পাগলের মতো হয়ে যায়। ড্রাইভার দাদাকেও বলতে থাকে, হিন্দিতেই বলে যে আপনি দাঁড়াবেন একটু, আপনি একটু দাঁড়াবেন, আমি একটু ওইদিকে যাব, আমার কেন জানি না ওদিকে খুব টানছে, আমি একটু ওদিকে যাব, একটু দাঁড়াবেন। তখন ড্রাইভার দাদা বলে যে না না, ওদিকে এখন যাওয়া যাবে না, এই তো এখান থেকে দেখতেই তো পাচ্ছ, এখানে ঢুকতে পারবে না এখন, কারণ সময়ের আগে তোমাদের আমার হোটেলে পৌঁছে দিতে হবে। এই কথা শুনে না খুব রেগে গিয়েছিল রূপা। রূপার মনে হচ্ছিল যেন গলাটা টিপে দেয় সেই ড্রাইভারের। রূপা কিন্তু রেগে উঠেও গিয়েছিল, গলাটা চেপেও ধরতে গিয়েছিল, কিন্তু সেই মুহূর্তে মনে হলো কি কাজটা করছে ও, এরকম কেন করছিল, অদ্ভুত তো। আবার ঠিক হয়ে বসে, কিন্তু জায়গা তো দেখা যায়। ও সেই সময় যেন পাগলের মতো হয়ে গেছে। ওর মনে হচ্ছে এখানে ও নামবে, এখানেও বহুবার এসেছে এই জায়গায়। ও না ওর শাশুড়ির গায়ের পর ঝুঁকে বসে, মানে ওর মনে হচ্ছে জানলা দিয়েও বেরিয়ে যাবে। ওর শাশুড়িমা বলছে কি ব্যাপার, এরকম করছো কেন তুমি, কি হয়েছে? বলছে না না কিছু না, আসলে বুঝতে পারছি না। শাশুড়ি মা হয়তো ভাবছিল যে মা এ আবার কি ব্যাপার, এরকম আজও বিহেভও করছে কেন। এদিকে দাদাও ভাবছে যে এরকম করছে কেন, ওকে ফিসফিস করে কানে বলছেও কি ব্যাপার তুমি এরকম করছো কেন, তুমি কি পাহাড় দেখে মানে খুব এক্সাইটেড হয়ে গেছো তাই এরকম করছো? বলছে কি জানি, আমার মনে হচ্ছিল যে ওই জায়গাটা আমার থাকা উচিত ছিল, ওখানে আমার নামা উচিত ছিল, আমার খুব টান ছিল ওই জায়গাটা, যেন বিশ্বাস করো আমার কেমন যেন মনে হচ্ছে যে ওখানে গেলে ভালো হতো,
আমার খুব ইচ্ছা করছিল। তখন ওই দাদা বলল যে আরে এখন তো আমরা এখানে আসিনি, এখানে কোনো মতে ড্রাইভার দাদা না মানে দাঁড়াবে না, আমাদের দার্জিলিংয়ের আশেপাশে যেসব স্পট রয়েছে সেগুলো দেখানোর মানে কথা, এখানে কোনো মতে দাঁড়াবে না। আর এরপরে তো আমরা শিলিগুড়ি থাকবো, তখন বাইক নিয়ে চলে আসবো। রূপা কিন্তু সেই কথা শুনে চুপও হয়ে গিয়েছিল। ওর আবার মনেও হচ্ছিল যে ও এরকম ব্যাপারটা করলো কেন, এরকম বিহেভ তো করে না, এটা তো ওর সত্যি স্বভাব বিরুদ্ধ, এগুলো কেন করলো। যাই হোক, তারপর তা দার্জিলিংয়ে পৌঁছানোর পর ফ্রেশ হয়ে ওখানের ঘটনা আর বললাম না, ওখানে তেমন কিছু হয়নি। কিন্তু হ্যাঁ, রেগুলার যে কদিন থেকেছিল তারপরে স্বপ্ন দেখেছিল যে এত কাছে আসলি কিন্তু আমার কাছে আসতে পারলি না, তুই এত কাছে আছিস কিন্তু তুই আমার কাছে আসতে পারলি না, আমাদের এখানে আসতে পারলি না। স্বপ্নও দেখেছে, কিন্তু ওটা তো ওর কাছে এটা মানে কি বলবো, অভ্যেস হয়ে গেছে। ও তো জানে যে এরকম আমি স্বপ্ন দেখি, এরকম হয়েছে কদিন ধরে, তাই ওটাকে ক্যাজুয়াল ভাবেই নিয়েছে। আর ওখানে যাওয়ার পর ঠিকও হয়ে গিয়েছিল অনেকটা, কারণ সামনে এত সুন্দর করে ঘুরছে, তারপরে মেল রোডে যাচ্ছে, সেখানে গিয়ে শপিং করছে, অন্যান্য সমস্ত কিছু দেখে না অনেকটাও ভুলে গিয়েছিল, আনন্দ করছিল। তারপর বাড়িও চলে এসেছিল, কিন্তু যখন বাড়ি ফেরে তখনও সেম জিনিসটা হয়েছিল, বলা যায় তার থেকে বেশি হয়েছিল। কারণ ওই সময়টা না ইচ্ছা করে ওই বাদিকে বসেছিল, কারণ ওই দিকে বসলেও ভালো করে দেখতে পারবে আর কি জায়গাটাকে। কিন্তু যখন বসেছিল ওর কানের কাছে না কেমন একটু লাগলো, পুরো মনে হলো নামটা উচ্চারণ করতে পারেনি, তখন কেমন যেন অন্যরকম নাম, আবার কি একটা কথাও বলে গেল, বুঝতে পারেনি সেই কথার ভাষা, সত্যিও বুঝতে পারেনি, কিন্তু কোনো একটা হালকা কথা ওর কানে এসেছিল। তারপর তো আবার শিলিগুড়িতে এসেছিল, সেখানে সেই দিনটা ছিল, পরের দিন ওরা আবার চলে এসেছিল ওদের যেখানে বাড়ি সেখানে। কিন্তু তারপর থেকে রেগুলারও স্বপ্ন দেখতো, স্বপ্নে পাহাড় দেখতো, কিন্তু এর সাথে যুক্ত হয়েছিল কারোর কান্না, কেউ যেন কাঁদছে, আর মাঝে মাঝে ওর নিজেও কেঁদে ফেলতো। হয়তো যে কাঁদছে তার কান্না হয়তো সে সহ্য করতে পারতো না, মানে রূপা সহ্য করতে পারতো না, তার জন্য কষ্ট হতো, আর সে নিজেও কেঁদে ফেলতো। এটা মাঝে মাঝে ওর সাথে হচ্ছে, এটাকেও সে অভ্যেসে পরিণত করেছে, কারণ ছোটবেলা থেকে যেহেতু পাহাড় স্বপ্নটা দেখে এসেছে। আর তারপরে যখন ওই কান্নাকাটির স্বপ্ন দেখতো একটু অড লাগতো, খারাপ লাগতো যে ও কেন কান্নাকাটি করছে। তারপরে কিন্তু এটাও ওর অভ্যেসে পরিণত হয়ে গিয়েছিল। তার একটা বছর পরে, গুনে গুনে একটা বছর পরেই রূপার সাথে তার কাছের মানুষের বিয়ে হলো, খুব ধুমধাম করে বিয়ে হলো। তারপরে প্রায় 6টা মাস ছিল এখানে, কোথাও যায়নি। 6 মাসের মধ্যে ওরা একবার হানিমুনে গিয়েছে, সেটা আবার গিয়েছে আন্দামানে, অন্য কোথাও যায়নি। আর 6 মাস পরেই শিলিগুড়ি কোয়ার্টার তারা নিয়েছে, মানে তার দাদার ওখানে কোয়ার্টার নিয়ে নিয়েছে, সেখানেই থাকবে, যে কয় বছর থাকে আর কি সেখানেই থাকবে। আর তারপরে ওখানে একটু ঘুরবে, স্বাভাবিক সবারই তো ইচ্ছা হয়। এদিকে মানে রূপার যে শ্বশুর বাড়ি থেকে রূপার শ্বশুর শাশুড়ি সবাই খুশি হয়েছিল যে না ঘুরে আসো, ওখানে থাকো, সমস্যা নেই। ওখানে যাওয়ার পরে একটা সপ্তাহ পরে ওরা পাহাড়ে কোথাও যায়নি, কিন্তু ওদের কাছে ওখানে নাকি কোথাও একটা আশ্রম আছে, খুব সুন্দর বৌদ্ধ মন্দির আছে, সেখানে ওরা ঘুরতে গিয়েছিল। তারপরে সাফারি যে চিড়িয়াখানা রয়েছে ওখানে ওরা ঘুরতে গিয়েছিল, কিন্তু দার্জিলিংয়ে কিন্তু খুব তাড়াতাড়ি যায়নি। এর মাঝখানে প্রায় 10-12 দিন পরে একটা ঘটনা ঘটে, খুব অবিশ্বাস্যকর ঘটনা এটা, মানে এটার ব্যাখ্যা ওরা সত্যি কোথাও খুঁজে পায়নি। ওদের মানে এই যে দাদার এক বন্ধু, মানে কলিগ, বন্ধু না মোটামুটি কলিগ, তার বাড়ি হলো কার্শিয়াংয়েরই একটা গ্রামে। তো তার সাথে একদিন কথা হচ্ছিল ওই দাদার, সে তাদের কোয়ার্টারে এসেছিল। তার সাথে কিন্তু রূপার হাজবেন্ডের কথোপকথন হিন্দিতেই হচ্ছে। তার মাঝখানে ফোনে ওই দাদা কথা বলছিল, না রূপার হাজবেন্ড নয়, রূপার হাজবেন্ডের কলিগ ফোনে কথা বলছিল। ফোনে কথা বলতে বলতে হয়তো মানে খুব এক্সাইটেড হয়ে গিয়েছে, খুব চিন্তায় পড়ে গেছে, কারোর হয়তো কোনো শরীর টরি খারাপ বা কিছু, কথা বলছে কিন্তু ওদের ভাষায়। কিন্তু সেই কথা রূপা পুরো বুঝতে পেরে গেছে। ফোন রাখার সঙ্গে সঙ্গেই বলছে তোমার ওয়াইফের শরীর খারাপ, হিন্দিতেই বলছে তোমার ওয়াইফের শরীর খারাপ, কি হয়েছে, মানে প্রেগনেন্ট, ডেলিভারি হবে, কি কি ব্যাপার। তখন সেই দাদা হিন্দিতে বলছে যে আমি যে কথাগুলো বললাম আপনি সব বুঝতে পেরেছেন, আপনি বোঝেন এই ভাষা। বলছে না তো, আমি তো ভাষা বুঝি না। বলে তাহলে কি করে বুঝলেন? সেটাই তো, আমি কি করে বুঝলাম। বলে কি বুঝলেন বলুন তো। বলছে না আমি তো বুঝলাম যে আপনার স্ত্রীর শরীর খারাপ, আপনাকে হয়তো কেউ বলছে যে খুব পেইন উঠেছে, তাকে নিয়ে যেতে হবে, এরকম হয়তো কিছু বলছিলেন। বলছে হ্যাঁ। কি করে বুঝলেন আপনি? বলছে বলতে পারছি না কি করে বুঝলাম। আরও হয়তো অনেক কিছু জিজ্ঞেস করতো, কিন্তু ওই যে সেও খুব চিন্তায় আছে, তাকে এবার বেরোতে হবে এখান থেকে, তার সত্যি ওয়াইফের মানে শরীরটা অসুস্থ, সে প্রেগনেন্ট, ডেলিভারির কোনো সমস্যা হয়তো, তো সেখানে যেতে হবে, তাই আর কিছু না কথোপকথন হয়নি। আরও হয়তো অনেক কিছু জিজ্ঞেস করতো, কিন্তু করতে পারিনি, চলে গিয়েছিল। এদিকে ওই দাদা তো চলে গেল,
কিন্তু রূপার হাজবেন্ড রূপাকে এবার ধরেছে। কথা তো বলছিল অনেক কিছু, আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমি তো এখানে মোটামুটি আছি 1-1.5 বছর 2 বছর হতে গেল, কিন্তু তার সত্ত্বেও আমি এখনো কিছু ওদের ভাষা বুঝতে পারলাম না। মানে যেটুকু বুঝি অল্প অল্প, কিন্তু এত লম্বা লাইনের কথোপকথন আমি কিছু বুঝি না। তুমি কি করে বুঝতে পারলে? বলছে আমি না জানি না, আমার মনে হলো যে এই কথা আমি আগেও বহুবার শুনেছি, এমনকি এই কথাই হয়তো আমি বলতাম, আমার মনে হলো। তখন না কথাটা শুনে রূপার হাজব্যান্ড হো হো করে হেসে উঠেছে। বলছে কি বলছো তুমি? তুমি এই কথা বলতে, কি করে বলতে এই কথা? তুমি কি এখানকার মানুষ নাকি? তখন রূপা একটু ব্যঙ্গ করে বলে, হ্যাঁ হতেও তো পারি, আমি নেপালি ছিলাম, দেখো না আমাকে কেমন নেপালিদের মতো দেখতে, আমি হয়তো এরকমই ছিলাম, আমার হয়তো আগের জন্মে এখানেই জন্ম ছিল। এই যে কথাটা রূপা বলেছে, সেই মুহূর্তেই ওর পুরো ব্রেনের মধ্যে কেউ একজন যেন বলল, এটা ওর অবচেতন মনে এসে ভাবছে যে হ্যাঁ তুই তো জন্ম নিয়েছিলি এখানে। ওই ভাবছে যে কথাটা বলছে, কিন্তু ব্রেনে জিনিসটা আসলো কেন যে হ্যাঁ তোর এখানেই জন্ম ছিল, তুই এখানেই ছিলি, এরকম হলো কেন? এর মাঝখানে রূপা একদিন খুব কান্নাকাটি করছে। রূপা তার হাজব্যান্ডকে বলছে যে তুমি কিন্তু এখানে আসার পরে একদিনও আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাওনি, শুধুমাত্র এই কাছে পিঠে কোথাও গেছি, আর কিন্তু কোথাও যাইনি। ও হ্যাঁ, এর মাঝখানে আবার ওরা ওই সেবক মন্দির আছে না, সেবক মন্দিরে গিয়েছিল, অন্য কোথাও আর যায়নি। এখন ওকে নিয়ে যেতে হবে ডাউহিলে। ওরা কার্শিয়াং যাবে, সেখান থেকে ডাউহিলে যাবে, এবং সেই গির্জার মধ্যেও তার প্রবেশ করতে হবে, সেখানে ওর যেতে হবে। রূপার হাজব্যান্ড কিন্তু কথাটা শুনে রাজিও হয়ে গেছে। রূপার হাজব্যান্ড তার কলিগকে বলেছে যে কেউ কি যাবে? তার মধ্যে তার একজন কলিগ, সে জাতিতে মুসলিম, বন্ধু, খুব ভালো বন্ধু রূপার হাজব্যান্ডের। তো সে বলছে ঠিক আছে আমি যাব আমার ওয়াইফকে নিয়ে। তাহলে কিসে করে যাবে? বাইকে যাব, 2টো বাইক নেব, 2টো বাইকে করে যাব। বাহ, এটা খুব ভালো ব্যাপার। ওরা ওরকম বাইক ঠিক করে 8:30 9টার মধ্যে কিন্তু ওরা ওখান থেকে বেরিয়ে যায়। সমস্ত জায়গায় ঘুরে, একটু খাওয়া দাওয়া করে, কার্শিয়াং সমস্ত জায়গা ঘুরে ওরা কিন্তু সে ডাউহিলে গিয়ে পৌঁছয়। সেখানে এক জায়গায় দাঁড়ায়, এবং দাঁড়ানোর পরে রূপা জেদ ধরে যে বাইকে করে উপর দিকে যেতে হবে, উপরের দিকে যাব, ওখানে কিন্তু গির্জা আছে, ভিতরে ঢুকতে দেবে, সেখানে আমরা যাব। তো বলছে না না এখন যাওয়া যাবে না, দেখুন এখানে লোকজন কেমন একটা যেন লাগছে। বলছে না আমার তো কিছু ভয় করছে না, চলো না। এদিকে ওই যে একজন ফ্রেন্ড এসেছে রূপার হাজবেন্ডের, সে বলছে যে না আমরা যাবো না, আমরা এখানেই দাঁড়াচ্ছি, এখানেই ফটো টটো তুলবো, এখানেই থাকি। আর সত্যি বলতে ওটা না ডেথ রোড বলে কিছু একটা বলে, তো ওখানে যাব না, শুনেছি অনেক ব্যাপার, একটু ভৌতিক মানে ব্যাপারও কিন্তু এখানে অনেক ঘটে, তো এখানে আমরা যাব না, তোরাও যাস না। আর ও একটা মেয়ে মানুষ রয়েছে, আমার মনে হয় না যাওয়া ঠিক হবে। কিন্তু রূপা জেদ ধরেছে, এমনকি খুব রাগ দেখাচ্ছে, ওর যেতেই হবে। আর রূপা বলছে যে জানো না আমাকে কি যেন ডাকছিল, আমার বারবার করে মনে হচ্ছিল ওদিকে যেতেই হবে, এখানে বহুবার এসেছি, আমি কেন যাব না, এগুলো আমার নিজেরই জায়গা, এখানে আমি কেন আসবো না। রূপা খুব জেদ ধরেছে, যেতেই হবে। কিন্তু রূপার হাজবেন্ডের ভয় করছিল। ভয় তেমন একটা না করলে, সবাই ওই যে বলেছে না, অনেকে আবার তার মধ্যে 4-5 জন ছিল ওদিকে এসেছে, আসার পরে ওরা আবার ফেরত চলে গেছে, শুনেছে ডেথ রোড বলে কিছু একটা বলে, এদিকে মানে থাকা যাবে না, ভৌতিক ব্যাপার আছে, ওরা আবার চলে গেছে। কিন্তু রূপার জেদের কারণে শেষমেশ তারা একে অপরের হাত ধরে উপর দিকে উঠেছে, খুব মানে উঁচু জায়গাটা, ওরা এরকম আস্তে আস্তে উঠছে। কিন্তু তার মাঝখানেই রূপার হাজবেন্ড একটু ভয় পাচ্ছে, রূপাকে কেমন অন্যরকম লাগছে, রূপাকে দেখে মনে হচ্ছে কেমন যেন হাসছে, এবং সেই হাসিটা স্বাভাবিক নয়, একটু অন্যরকম মনে হচ্ছে। কি তৃপ্তি সে অনুভব করছে এখানে এসে, মনে হচ্ছে ওরই জায়গা এটা, এখানেও বহুবার এসেছে, কেমন যেন চেনে, একটা অন্যরকম ব্যাপার ওর মধ্যে। বলছে কি ব্যাপার, তুমি এমন ভাব করছো যে তুমি এখানে বহুবার এসেছো? বলছে হ্যাঁ এসেছি তো, কতবার এসেছি, আবার বহু বছর পরে এখানে আসলাম, চলো না চলো গির্জার ভিতরে যাব। রূপার স্বামীর না ভয় করছে, বলছে রূপা চলো তো ব্যাক করে যাই। বলছে না, কোনো মতে আমি এখান থেকে ব্যাক করব না। রূপা শক্ত করে ওর মানে হাজবেন্ডের হাত ধরেছে, রূপার হাজবেন্ডের হাতে ব্যথা করছে। তার ওয়াইফ তার হাত ধরবে, ব্যথা কি মানে করে, কখনো করে না তো, ওর হাত তো নরম, কিন্তু না খুব শক্ত করে ধরেছে, ব্যথাও করছিল। বলছে না না ছাড়ো, হাতটা ছাড়ো, ব্যথা লাগছে আমার, চলো যাচ্ছি উপরে। উপরে গেছে, কিন্তু না সেখানে গির্জার সামনে একজন গেটম্যান ছিল, সেখানে যাওয়ার পরে তিনি বলছেন যে ভেতরে ঢোকা যাবে না, গেট বন্ধ হয়ে গেছে। তখন 2:30-3টে মতো বাজে, দুপুর। বলছে বন্ধ হয়ে গেছে, আমি পুলিশ, আমি ভিতরে যেতে পারবো তো? বলছে না, কোনো পুলিশের কোনো কিছু অ্যালাউ নেই, ভিতরে যাওয়া যাবে না, পুরো স্ট্রিক্টভাবে বলে দেওয়া আছে যে গেট খোলা যাবে না কোনো মতে। তখন রূপার হাজবেন্ড বলছে কারণটা কি, কেন যাব না? বলছে না এখানে যাওয়া যাবে না, আমি কিছু বলতে পারবো না, অনেক ব্যাপার আছে, আমিও একটু পরে এখান থেকে চলে যাব, আমি থাকতে পারবো না এখানে। তখন রূপা বলছে আমি তো এখানে বহুবার এসেছি, পাশে তো স্কুলও আছে,
গেট তো বন্ধ রেখেছেন অন্য কোনো কারণে না, এখানে কোনো ভৌতিকই ব্যাপার নেই। আপনারা গেট বন্ধ করেছেন, যেখানে ভিতরে ঢুকলে অনেক সময় অনেকে ড্রিঙ্ক করে, বোতল ফেলে যায়, অনেক ব্যাপার আছে, এই কারণে আপনারা গেট বন্ধ রাখেন। ঠিক বলছি কিনা বলুন? এই কথা শুনে না ওই গেটম্যান পুরো শকড খেয়ে গেছে। বলছে না না, আপনাকে কে বললো এইসব কথা? বলছে আমি তো জানি, আমি সবই জানি, আমি তো স্কুলে পড়তাম। বলছে স্কুলে পড়তে মানে? কথোপকথন কিন্তু সব হিন্দিতে হচ্ছে। বলছে না না, আমি আর কি করছি, আমি একটু মজা করে বললাম আর কি। রূপাও বুঝতে পারছে না, ওর মুখে থেকে এমন এমন কথা বেরোচ্ছে যে সে কথার কোনো ভ্যালু নেই। এরকম কথা কেন বলছে? রূপার হাজবেন্ডও ভাবছে যে ওই আর কি করে বলছে, হয়তো মানে যাতে ভিতরে ঢুকতে দেয় সেই কারণে হয়তো বলছে, কিন্তু না, ভিতরে কোনো মতেই ঢুকতে দেয়নি। ওরা ওখান থেকে আবার ব্যাক করে। ওই রাস্তায় একটা মানুষ নেই। আর এমনি সেই সময় খুব কুয়াশা ছিল, এই জায়গাটা খুব কুয়াশা, ভীষণ ভয় লাগছিল। না না, রূপার ভয় লাগছিল না, রূপার হাজবেন্ডের ভয় লাগছিল। রূপার হাজবেন্ড বলছে পা চালাও তাড়াতাড়ি, এখান থেকে তাড়াতাড়ি তো নেমেই যাব, নামার সময় তো ইজিলি নামতে পারি। বলছে না না, একটু আস্তে আস্তে নামি না, খুব ভালো লাগছে জায়গাটা। তখন রূপার হাজবেন্ড না বলছে, আচ্ছা একটা কথা বলো তো রূপা, তুমি এমনি খুব ভয়কুড়ো মানুষ, সারা জীবন খুব ভয় পেয়ে গেছো, শুনেছি আমি তুমি খুব ভয় পাও, ভূতেও খুব ভয় পাও, এখানে এরকম একটা ভৌতিক পরিবেশে তোমার ভয় লাগছে না? একটুও ভয় লাগছে না? রূপা তখন বলছে না, আমার তো ভয় লাগছে না। কেন ভয় লাগবে, চলো, আমার নিজেরই জায়গা এটা। রূপার হাজবেন্ড আর কিছু বলেনি, ওখান থেকে দুজনে ওরা আস্তে আস্তে নামছিল। কিন্তু সেই মুহূর্তেই রূপার হাজবেন্ড নিচে পড়ে গিয়েছিল। নিচে এমনি এমনি পড়ে যায়নি। রূপার হাজবেন্ড তেমন কোনো সমস্যা সত্যি হয়নি, কোথাও মানে হালকা পাতলা চোট লাগলেও তেমন কোনো অসুবিধা হয়নি। নিচে গিয়েও আবার এক জায়গায় গিয়ে থেমেছিল, নিচে পড়ে গেছিল বলতে রাস্তা দিয়ে, নিচে কোনো খাদে নয়। তো রূপাও দৌড়ে গিয়েছে তার হাজবেন্ডের পিছন পিছন, যে কোথাও লাগেনি তো, ও খুব ভয় পেয়ে গেছে, মানে পড়ে গেছে যেহেতু। তো রূপার হাজবেন্ড বলছে না, ভয় পাইনি, কিন্তু জানো তো আমার কেন যেন মনে হলো কেউ যেন আমাকে ধাক্কা দিল আর বলল যে এর কাছ থেকে সরে যা, এবং সেই কথা হিন্দিতে কেউ যেন বলল, আর তারপর ঠেলা মারলো। বলছে কি সব বলছো তুমি, যাতা, এখানে কিছুই থাকে না গো, এখানে কিছুই নেই, আমি তো এখানে কতবার এসেছি না, কিছুই থাকে না, এগুলো সব ভুয়ো কথা। রূপার হাজবেন্ড না খুব রেগে গেছে, রাগটাই স্বাভাবিক, কারণ প্রথম থেকে খুব রাগও হচ্ছিল, আজব আজব কথা বলছে যে কথার কোনো যুক্তি নেই, আর তারপরে সে পড়ে গেছে আর সে বলছে এখানে বহুবার এসেছে, কোনো কিছুই নেই, কেন বলছে? রূপার হাজবেন্ড বলছে চলো বাড়ি চলো, আর কোনো কথা বলতে চাই না। রূপা তারপরে অনেক রাগ ভাঙানোর চেষ্টা করেছে, কিন্তু তার হাজবেন্ড সত্যি মানে তার মানে রাগটাকে সে কন্ট্রোল করতে পারছে না, তার ভীষণ রাগ হচ্ছিল। তারপর এই যে এতটা রাস্তা বাইকে করে এসেছে, কথা বলেনি, কথা রূপা বলে যাচ্ছে, কিন্তু তার হাজবেন্ড একটা কথাও বলছে না, খুব রেগে গেছে সে। কিন্তু বাড়ি আসার পরে রূপার বরে ধুম জ্বর উঠেছে, এবং জ্বরের মাঝখানে সে ভুল ভাল বকছে। আর এটাও না কি ও স্বপ্নের মধ্যে দেখছে, মানে স্বপ্ন তো না, যেহেতু ভীষণ জ্বর, তো সে জ্বরের মধ্যেই একটু মানে ঝিমিয়ে রয়েছে, তার মধ্যেই স্বপ্ন দেখছে যে ওকে কেউ একজন বলছে, হিন্দিতে বলছে, যেহেতু আমাদেরই মেয়ে, এখানকারই মেয়ে, আমাদেরই মেয়ে। কিন্তু রূপার হাজবেন্ড বুঝতে পারছে না কার কথা বলছে, কে ওদের মেয়ে, এখানকারই মেয়ে, মানে ওদের মেয়ে বলতে ওদের সন্তানের কথা মানে বলতে চাচ্ছে না, বলতে চাইছে যে এখানকারই ও আর কি বাসিন্দা, এখানে ও থেকেছে, এরকম বলতে চাইছে। কিন্তু কোনো মতেই সত্যি ওর জ্বরটা কমছিল না। শেষমেশ ওকে বাড়িতে আনা হয়, কারণ কোনো ডাক্তার দেখিয়েও জ্বর কমছিল না। বাড়িতে আনার পরে ওখানে একটা মন্দিরে নিয়ে যাওয়া হয়, সেখান থেকেই ওকে কী সব দেওয়া হয়, তারপরে জ্বরটা কমে গিয়েছিল। আর জ্বর কমার পরে দুইবারই একসঙ্গে হয়েছিল, খাওয়া দাওয়া সেদিন হচ্ছিল, আর সেই দিনই অনেক কথা জানা যায়, সমস্ত কথা এও বলে, এই ব্যাপার সমস্ত কিছু বিবেচনা করে ওরা এটাই সিদ্ধান্তে আসে যে এই যে রূপা হয়তো আগের জন্মে সেখানেই মানে জন্মেছিল। এটা ওদের ধারণা, মানে সত্যি কিনা ওরা কেউ জানে না, কিন্তু ওটা ধারণা যে আগের জন্মে হয়তো ওখানেই ও মানে জন্মেছিল, ওখানেই বাসিন্দা ছিল, এরকম হয়তো কোনো ব্যাপার হতে পারে। পরবর্তীকালে ওদেরই কোনো আত্মীয়স্বজন হয়তো ওখানে মারা গেছে বা কিছু একটা হবে, তারা হয়তো এরকম মানে ওকে ঠেলে ফেলেছে, তারাই হয়তো বলতে চাইছে যে না ও এখানে এসেছে, ওখানে জানে, ওখানে হয়তো আশেপাশে কোথাও বাড়ি ছিল। এটা পুরোপুরি শিওর না হলে ওরা ভেবে নিয়েছে, কতটা সত্যি কতটা মিথ্যা ওরাও জানে না, কিন্তু ওরা এখন এটুকু বুঝতে পারে যে না, ও হয়তো আগে কোথাও পাহাড়ে জন্মেছে, এর থেকে বেশি কিছু আর নয়। তারপরে সুস্থ হওয়ার পরে আর কি দাদা ব্যাক করেছিল শিলিগুড়ি, কিন্তু দিদি মানে দিদি বলতে মেয়েটা রূপা আর ব্যাক করেনি, কারণ ওই সপ্তাহের মধ্যে জানা গিয়েছিল যে রূপা নাকি প্রেগনেন্ট। রূপাকে তারপর বলা হলো যে ওখানে যাওয়ার দরকার নেই, তুই এখানেই থেকে যা। রূপা এখানেই থেকে গিয়েছিল, কিন্তু আশ্চর্যের বিষয়, যবে থেকে ও প্রেগনেন্ট হয়েছে জানতে পারে, তবে থেকে ওই বাচ্চার প্রতি একটা ভালোবাসা জন্মে গেছে না, যে ওর বাচ্চাটা তো গর্ভে রয়েছে তবুও তো বাচ্চাটাকে ভালোবাসছে ও। আর তারপর থেকে পাহাড়ের স্বপ্ন দেখা অনেকটা কমে গেছে, দেখে মাসে 1-2 বার দেখে, কিন্তু আস্তে আস্তে সেই স্বপ্নগুলো পুরোপুরি কমে গেছে, দেখে না ওর স্বপ্ন।
আর এখনো মানে আগের জন্মের অনেক কথাও ভাবতেও চায় না, মাথায়ও কোনো প্রেশার দেয় না। ওর একটা ছেলে সন্তান হয়েছে, তাকে নিয়ে এখনো খুব ভালো আছে। তো এই ছিল ঘটনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন। আর এরকম ধরনের কোনো ঘটনা, যেটা অলৌকিক হোক, অতিজাগতিক হোক, দৈবিক, ঐশ্বরিক, ভৌতিক, যে কোনো ধরনের ঘটনা আপনারা যদি জেনে থাকেন, সেই ঘটনা কিন্তু আমাকে নির্দ্বিধায় মেল করে পাঠাতে পারেন। আমার মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে আমাকে মেল করতে পারেন। ধন্যবাদ।